নিজের সবকিছুকে কিভাবে সম্পূর্ণটাকে পজিটিভে নিয়ে যাওয়া যায়। কারণ আমরা মানুষ, তো আমরা পজিটিভ নেগেটিভ সবকিছু নিয়ে আমরা রয়েছি, দুঃখ, আহ ভালোবাসা সবকিছু নিয়ে রয়েছি। কিন্তু জীবনে কোন কোন জিনিসগুলোকে গুরুত্ব দেব আর কোন কোন জিনিসগুলোকে আমরা রাখবো না, সেটা আমাদের কিন্তু নিজেকে ঠিক করতে হবে। যেমন আমরা যখন দেখেছি মা ঠাকুমারা চালুন দিয়ে বা ধান ঝাড়াই করতেন ধানের ময়লাগুলোকে ফেলে দেওয়ার জন্য। এবং কি হতো যে ময়লাগুলো ওই কনস্ট্যান্ট যখন আমরা ওটাকে ঝাড়ছি বা প্রেসার দিচ্ছি, কি হয় ওটা বাইরে ময়লাগুলো অটোমেটিক চলে যায়, তো পজিটিভ গুলো থেকে যায়। তো আমাদের কিন্তু এই মিরর টেকনিকের মাধ্যমে নিজেদেরকে সেরকম ভাবেই পুরো বাছাই করে নিতে হবে। তো ফার্স্ট যেটা ম্যাম বুঝিয়েছিলেন, আমি কিন্তু ম্যাম যা বুঝিয়েছি তাই কিন্তু বলছি, এগুলো মানে আমার শেখানো কথা। তো আমি সেজন্য ম্যামের কাছে পারমিশন চেয়েই নিচ্ছি। তো বলা হচ্ছে যে ভালোবাসা দিয়ে, মা শারদার কথা, ভালোবাসায় সব হয়। তো সেটা দিয়ে শুরু করছি যে আমরা নিজেকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারি না, কারণ নিজেকে দিয়ে শুরু করতে হবে, সবকিছু নিজেকে দিয়ে শুরু করতে হয়। কারণ পৃথিবীতে আমি ওই যে আমি একা এসেছি, তারপরে রিলেশন হয়েছে, তাই নিজেকেই আগে আমরা পোস্টমর্টম করব। কি পোস্টমর্টম করব? যে আমরা তো নিজেকে ভালোবাসি, কিন্তু কি ভালোবাসি? হয়তো নিজের কোনো বিশেষ দিক, ভালো দিক, যেগুলো হয়তো আমি নিজে ভীষণ স্যাটিসফাইড, অথবা সেই জিনিসগুলো দেখে বা শুনে বাইরে কেউ আমাকে প্রশংসা করেছে, ফলে আমি খুব হ্যাপি, কারণ ওই জিনিসগুলো আমার কাছে আছে। এবারে সেগুলো নিয়ে কিন্তু আমি সারা জীবন কাটিয়ে দিই, কিন্তু আমার তো আরো অনেক দিক আছে যেগুলো আমার অদেখা রয়ে গেছে, যেগুলো হয়তো সবার ভালো লাগে না, সর্বোপরি আমার নিজের ভালো লাগে না। আমরা কি করি, সেই জিনিসগুলোকে না বাইরে আসতে দিই না। কিন্তু নিজে কিন্তু গোপনে জানি আমার কোথায় কি ফল্ট আছে, আমার কোথায় কি সমস্যা আছে, কিন্তু ভয়ে আমি সেটাকে বাইরে বার করি না, পাছে আমার সম্মান চলে যায়, পাছে আমার গুরুত্ব লাঘব হয়। মানে আমি ভাবিনি যে আমি এত সুন্দর করে শেখাতে পেরেছি। এত সুন্দর করে বলছেন ম্যাম, আমার মনে হচ্ছে আমিও শিখছি নতুন করে। বলুন। কিচ্ছু চ্যালেঞ্জ নেই, আপনি দারুণ আছেন, দারুণ বলছেন, আমরা সবাই। হ্যাঁ, বলুন। তো আমরা কি করি, আমরা সবসময় কিন্তু আমাদের নেচার হচ্ছে যেটা ইভেন সেটা আমরা নিই না, আমরা সবসময় যেটা ইভেন নয় সেই বিজোড় সংখ্যাগুলো নিয়ে বড় মাতামাতি করি। ফলে একটা বড় গর্ত তৈরি হয়। কি হয়, একটা ছোট গর্ত যখন তৈরি হয় না, নিজে অজান্তে সেটা আস্তে আস্তে বড় হতে থাকে, এবং বড় হতে হতে এতটাই বড় হয়ে যায় যে অল্প সময় রিপেয়ার না করার ফলে পুরো গর্তটা আমার জীবন জুড়ে হয়ে যায়। ফলে সেটাকে আমার রিপেয়ার করার মতো সময় আমরা পাই না, পরে হয়তো ওই গর্তের মধ্যেই আমাদের পরিসমাপ্তি ঘটে। তো সেই কারণেই জীবনে ছোট ছোট জায়গা থেকেই যতই প্রবলেম কম হোক বেশি হোক, সেখানে যখনই নিজে বুঝবো আমার সমস্যা, তখন থেকে লেগে পড়বো তাকে রিপেয়ার করবার জন্য। তো আমরা আমাদের ভালো দিকগুলো হাইলাইট করি, নেগেটিভ গুলো হাইলাইট করি না। কিন্তু হোলিস্টিক অ্যাকসেপ্টেন্স বলছে তোমার ম্যাম, ভালো পারা ম্যাম, না পারা। ম্যাম, একটু আস্তে আস্তে বলুন। মানে আমি কি আচ্ছা বলছি, একটু থেমে থেমে বলুন। আচ্ছা কেমন? আচ্ছা আচ্ছা মেসেজ এসছে, অলিভ দা বলছেন যে একটু আচ্ছা আস্তে বললে ভালো। বলুন। আচ্ছা। তো আমি কি রিপিট করবো না, এরপর থেকে আস্তে আস্তে বলবো? এরপর থেকে আস্তে আস্তে বলুন। আচ্ছা। তো আমরা কি আমাদের ভালো লাগা মন্দ লাগা, পারা না পারা, চ্যালেঞ্জ, সবটুকু দিয়ে আমাদের নিজেদেরকে ভালোবাসতে হবে। 100% ভালোবাসলে না, লক্ষ্যটা কিন্তু 100% যায় না। তাই 100% ওপরে গিয়ে আমাদের নিজের লক্ষ্য রাখতে হবে। আমি সবাইকে বলি 200% চ্যালেঞ্জ রাখো, 150 তো হবে, 180 তো হবে, বিলো তো 100 হবে না। তো সেই কারণের জন্য আমি, আমাদের ম্যাম যেটা বলেছেন হোলিস্টিক অ্যাকসেপ্টেন্স, মানে নিজের সবটুকু নিয়ে, ভালো মন্দ সবকিছু নিয়ে নিজেকে ভালোবাসা, এবং যে জায়গাগুলো আমার সমস্যা আছে আমি জানি, সেগুলো আমাকে ধীরে ধীরে সেই চ্যালেঞ্জ গুলোকে আমাকে রিপেয়ার করতে হবে। ফার্স্ট পার্টে উনি আমাদের খুব সুন্দর করে বুঝিয়েছিলেন, এবং আমি সেকেন্ড পার্টটাও আমি যতটা পেরেছি রুট ডাউন করেছি, একটু বলি। উম নিজেকে পরিপূর্ণ ভালোবাসার কথা আমি আগেই বলেছি। ম্যাডাম বলেছেন যে আমাদের জার্নি হলো আমাদের পারা আর না পারাকে সম্পূর্ণ অ্যাকসেপ্টেন্স দিয়ে মেনে নেওয়া, একে আমরা হোলিস্টিক অ্যাকসেপ্টেন্স বলছি। এবং এই প্রসঙ্গে উনি বলেছেন যে আমাদের যে দৈনন্দিন জীবনে জন্ম থেকে শুরু করে আজ অব্দি যারা যারা যেখানে যত কষ্ট দিয়েছে, যেগুলো মনের মধ্যে ছোট ছোট গর্ত তৈরি করেছে আর কি, যেটা ইমোশনাল গর্ত হোক, যে ধরনেরই গর্ত হোক, কিন্তু সৃষ্টি হয়েছে গর্ত বা কষ্ট বা আঘাত, তো সেগুলোকে উনি বলেছেন সম্পূর্ণরূপে মেনে নিতে, এবং আমাদের একটা টাস্ক দিয়েছেন। টাস্কটা হচ্ছে যে ওই যে জন্ম থেকে আজ অব্দি যত কষ্ট আমরা পেয়েছি সেগুলোকে উনি লিখে ফেলতে বলেছেন।
লিখে ফেলতে বলেছেন, এবং লিখে ফেলার পর উনি বাকি আজকে আমাদের শেখাবেন কি করে আমরা গর্ত ভরাট করব, কি করে আমরা সম্পূর্ণ পজিটিভ দিকে যাব, কি করে নিজেকে সম্পূর্ণরূপে মেনে নেব। তবে আর একটা কথা আমি বলবো, এখানে মিরর বলতে সাধারণত আমরা আয়না বুঝি, দর্পণ বুঝি। কিন্তু ম্যাম আগের দিন একটা খুব সুন্দর জিনিস বলেছেন, সেটা আমি একটু বলছি, সেটা আমার মনে হয়েছে যেটা বলা দরকার, যদি ভুল ত্রুটি হয় ম্যাম শুধরে দেবেন। সেটা হচ্ছে, ম্যাম বলছেন এখানে, আমি প্রথমে ভেবেছিলাম মিরর মানে বোধহয় আয়না বা দর্পণে হয়তো কোনো কিছু একটা প্রতিফলন ঘটছে। ম্যাম বললেন সুন্দর করে সেজে গুজে থাকলে দেখবে কত সুন্দর লাগে, কিংবা সকালবেলায় ঘুম থেকে আলু থালু হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে তোমায় কেমন লাগে। হ্যাঁ, আমি যখন যেমন, আয়না আমাকে তখন তাই দেখাবে। হ্যাঁ, কিন্তু এখানে ম্যাম মনে হয় আরেকটা মিররের কথা বলেছেন, সেটা ইউনিভার্সের কথা উনি বলেছেন, যে ইউনিভার্স হচ্ছে না আমাদের বিশ্ববিদ্যালয়। তিনি প্রতিদিনই কিছু না কিছু আমাদের শেখানোর জন্য আমার সামনে আসছেন। এবং যে যত নিজেকে কৃতজ্ঞতায় থাকে, যত যে পার্সেন্টেজ বলছি না, যে যত পরিমাণে কৃতজ্ঞতায় থাকবে, তার জীবনে চ্যালেঞ্জ আসবে। আর সেই চ্যালেঞ্জ গুলোকে সে কিভাবে রিপেয়ার করবে, নিত্য নতুন ভাবে নানান রকম ভাবে ইউনিভার্স তার চোখের সামনে এনে দেবে। যেমন উনি একটা বলেছিলেন, যে একজন আহ কাজকর্ম করে না, সারাদিন বাড়িতে বসে রয়েছে, কিছু করে না, কিন্তু আরেকজন যিনি কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন, তার কাজের তার প্যাটার্নটা কি, তার প্যাটার্ন হচ্ছে কাজ করে যাওয়া। আর উল্টো দিকে প্যাটার্নটা কি ছিল, কাজ না করা। এই দুটো কিন্তু মিরারের মধ্যেই পড়ে। অর্থাৎ আমার ভিতরে কোনো একটা জায়গায় না কাজ করার একটা ব্যাপার লুকিয়ে রয়েছে, রিলেশন লুকিয়ে রয়েছে। সেটা আমি হাইড করেছিলাম। যখন চোখের সামনে নিজেরই ওই গুণটা চোখের সামনে দেখতে পাচ্ছি না, তখন কি হচ্ছে, উফ আমি তো এটা করতে পারলাম না, আমার তখন তারপরটা জিলেসি হয়। এবং এই জিলাসি থেকে জন্ম নেয় নেগেটিভিটি। এবং এর থেকে আমার কি হয়, আমার ভাইব্রেশন ডাউন হয়ে যায়। আমি অনেক না পারা, যেগুলো আমি পারতাম, সেগুলো থেকে আমি আবার আমার না পারার জায়গাতে অনেক অনেক পিছিয়ে যাব। তো এইগুলো কিন্তু ইউনিভার্সও আমাদের আয়নার কাজ করেন। এবং তিনিও কিন্তু বিভিন্ন ভাবে, বিভিন্ন উপায়ে আমার মধ্যে যে খুঁতগুলো আছে, যেগুলো হয়তো আমিও জানি না, সেগুলো ঠিক আমার চোখের সামনে অ্যাজ এ এক্সাম্পল হিসাবে সামনে দাঁড় করাবে। তো সেই মুহূর্তে রাগ না করে, তাকে ব্লেমিং না করে, ভাবতে হবে আমার অশেষ কৃপা আমি পেয়েছি, আমি শেখার একটা সুযোগ পেয়েছি, আমি নিজেকে শুধরে নেব। তো আমি এইটুখানি বুঝেছি, যতটুকুন আমি জানি না, আমি সেইটুকুনি আপনাদের সবার সাথে শেয়ার করলাম। অসাধারণ, আমার অশেষ, অসাধারণ। আমি নিজেও শিখলাম আপনার কাছে। এ বাবা না অসাধারণ। না, থ্যাংক ইউ একদম ভেরি না। মাচ ম্যাম। খুব ভালো থাকুন। আছে, চলো। ম্যাডাম বলছি কি, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলুন। প্রথমত হচ্ছে যে আমি তো গুরুজি ডাকি গুরুজিকে, তা আপনি আমাকে ম্যাডাম বললে না, আমার পজিটিভ ভাইব্রেশনটা লো নেগেটিভ হয়ে যায়। যদি আপনি কাইন্ডলি আমাকে একটু শুভ্রা বলে ডাকেন, ওকে। তাহলে আমার ভাইব্রেশন আপ থাকবে। ওকে শুভ্রা, ঠিক তাহলে আছে, থ্যাংক ইউ আপনারাও তো ভেরি আমাদের সামনে মিরার না, আপনি গুরুজি, আপনারাও ওকে, আমাদের কাছে মিরার, একদম এবং একদম। ইউনিভার্সের জন্যই পেয়েছি। ইয়েস। থ্যাংক ইউ অল, এবং সবাইকে আমি আমার বলেছি একটা কথা, প্রণাম। আপনারা পাননি, আপনারা আকর্ষণ করেছেন। অবশ্যই। সুতরাং ইকুয়ালি আপনারাও কিন্তু সমানভাবে, যদি কিছু প্রাপ্তি আমাদের থেকে আপনাদের হয়ে থাকে, তার জন্য আপনারা নিজেরাও দায়ী। আপনারা অর্জন করেছেন সেই প্রাপ্তি। কেমন? হুম। ভালো থাকবেন শুভ্রা, খুব ভালো থাকবেন। আচ্ছা, থ্যাংক ইউ। হুম। ওকে, আমি, চলো তাহলে আমি আজকে আমাদের নেক্সট যে পার্টটা, সেটা তাহলে শুরু করব। আমি আগের দিন আপনাদের বলেছিলাম যে আপনারা লিখে ফেলুন কোন কোন মানুষ আপনাদেরকে কি কি উৎপাত করেছে। ঠিক আছে? তো কোন কোন আহ জায়গাগুলো, কোন কোন মানুষ আপনাদের কি কি যন্ত্রণা দিয়েছেন, দুঃখ দিয়েছেন, বা আপনারা কষ্ট পেয়েছেন, সেগুলোকে আমি লিখে ফেলতে বলেছি। ঠিক আছে? তো একটা কথা বলি, আমাদের মধ্যে না সমস্ত কিছু রয়েছে। আমাদের মধ্যে রাগ রয়েছে, আমাদের মধ্যে দুঃখ রয়েছে, আমাদের মধ্যে ঘৃণা রয়েছে, আমাদের মধ্যে অসন্তোষ রয়েছে। হ্যাঁ, অবশ্যই পিয়ালি ম্যাম, অ্যাকচুয়ালি
ধাগা টেকনিক আপনাদের স্যার শেখাচ্ছেন। আমি ওই জায়গাটায় আজকে ঢুকতে চাইছি না, কারণ প্রত্যেক টিচারের শেখার ধরন আলাদা রকম হয়। এবার স্যার যেভাবে শিখিয়েছেন, ধাগা টেকনিক ভীষণ সুন্দরভাবে শিখিয়েছেন। আমি ওনার মতন আপনাদের হয়তো বোঝাতে পারবো না, ঠিক আছে, আমি আমার মতো করে বোঝাবো, কিন্তু ওনার মতো হবে না। তা আমি চাই আপনারা ওটা ওনার থেকে শিখুন। তো ডেফিনেটলি রিপিট হবে আমাদের, প্রত্যেকটা টেকনিকে তো রিপিট করতে হয়, কারণ প্রতিনিয়ত নতুন নতুন স্টুডেন্টস আসেন। তো তো যারা নতুন এলেন তারা কেন বঞ্চিত হবেন, যে টেকনিক গুলো শেখানো হয়ে গেছে আগে তারা কেন পাবেন? তাই আমরা রিপিট করি। এতে করে হয় কি, যারা পুরনো আছেন তাদেরও রিপিট হয়ে যায়, এবং নতুনরা আবার নতুন করে শিখে যায়। কিচ্ছু চিন্তা নেই, আপনি যখন এসেছেন মেনুতে যা কিছু আছে আপনি সব পাবেন, ঠিক আছে? কিন্তু যেদিন যেটা পাচ্ছেন সেটাকে সুন্দরভাবে নিন, শিখুন, শান্তি করে শিখুন, কেমন? এবং শুধু শিখুন না, জীবনে অ্যাপ্লাই করুন, যেটা সব থেকে বেশি জরুরি। কারণ এবং এমন নয় যে একটা নতুন টেকনিক এলো মানে আগের টেকনিক গুলোকে আমি ভুলে যাবো, সেটা নয়, ঠিক আছে? সেগুলো সবকটা যত্ন করে রাখুন, অ্যাপ্লাই করুন, তবেই না জীবনটা পাল্টাবে, তাই না? তো আমি যেটা বলছিলাম, এবার ব্যাপারটা হচ্ছে, আমাদের মধ্যে সমস্ত কিছু আছে। তো রাগ আছে, দুঃখ আছে, অভিমান আছে, হতাশা আছে, ঈর্ষা আছে, ঘৃণা আছে, এগুলো সমস্ত নেগেটিভ ইমোশন, সমস্ত নেগেটিভ ফিলিং। এবার ক্ষমা পরম ধর্ম, আমরা চাই আমরা ক্ষমা করতে। ভালোবাসা পরম ধর্ম, আমরা সবাই চাই ভালোবাসতে এবং ইকুয়ালি ভালোবাসা পেতে, তাই তো? আমরা স্নেহ, সম্মান, ভালোবাসা, ক্ষমা, আনন্দ, এই ধরনের পজিটিভ জিনিসগুলোকে ভীষণভাবে পেতে চাই, মেবি দিতেও চাই। তো ব্যাপারটা কি জানেন, প্রত্যেকটা ইমোশন যা আমাদের মধ্যে আছে না, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক, প্রত্যেকটা ইমোশনের কিন্তু প্রয়োজন আছে আমাদের জীবনে। ইয়েস, প্রত্যেকটা ইমোশনের প্রয়োজন আছে আমাদের জীবনে। বেশ কিছু বছর আগের একটা গল্প বলি, আমার জীবনের ঘটা। কোনো একটা সময় আমি একটা ইন্স্যুরেন্স করিয়েছিলাম আমার ছেলের। তো ইন্স্যুরেন্সের যে ছেলেটি এসেছিল, খুব সুন্দর তার ব্যবহার, মানে এজেন্ট আর কি, খুব সুন্দর তার ব্যবহার। এবং তাকে আমি ভাই ভাই বললাম, মানে আমি বেশ কিছু বছর আগের কথা বলছি, যখন কিন্তু আমি ম্যাজিশিয়ান ছিলাম না, আমি একটা সাধারণ মানুষ ছিলাম, ঠিক আছে? তো কথা হলো যে আমি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেব 10,000 টাকা ইয়ারলি, এরকম একটা কিছু অ্যামাউন্ট, মানে খুব স্মল অ্যামাউন্ট দেওয়ার কথা। তা আমি বললাম, ভাই, ব্যাপার হচ্ছে যে আমার কাছে কিছু টাকা রয়েছে, যে টাকাটা থাকলে খরচা হয়ে যাবে বলে আমি ভয় পাচ্ছি। তো আমি একটা কাজ করি, আমি 1 লাখ টাকা তোমাকে দিয়ে দিলাম, তুমি এমন একটা ব্যবস্থা করবো যাতে করে ওই টাকাটা ওইভাবে কেটে 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 যায়, ইয়ারলি না মান্থলি এরকম কিছু একটা ব্যাপার ছিল। তো পরে যখন আমার কাছে কাগজপত্র এলো, ছেলেটা এগ্রি করেছিল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, কোনো চিন্তা নেই, আহ সেটাই করি। পরে যখন আমার কাছে কাগজপত্রটা এলো, আমি দেখলাম ওই 1 লাখ টাকাটা সে ওয়ান টাইম প্রিমিয়াম ভরে দিয়েছে। তার মানে আমাকে পলিসিটা কন্টিনিউ করতে গেলে ওই 1 লাখ টাকাই প্রিমিয়াম দিয়ে যেতে হবে, যত বছরের পলিসি আছে। শকিং একটা ব্যাপার, মারাত্মক খেপে গেলাম আমি, সাংঘাতিক রাগ, বুঝে কি করে করতে পারে এত ম্যানিপুলেশন মানুষ।
এইভাবে ঠকাতে পারে কাউকে? আমি আমার সন্তানের জন্য একটা উপহারের ব্যবস্থা করেছি। ও যখন একটা বড় হয়ে যাবে, আহ একটা ভালো অ্যামাউন্ট পাবে, ওই বয়সে পৌঁছবে। আর সেটার পুরো আমার মানে নষ্ট করে দিল পুরো প্ল্যানটা, এইভাবে ঠকিয়ে দিল। আমি তো এটা continue করতে পারবো না। আমি এই টাকাটা কি করে অ্যারেঞ্জ করবো? ওরা খুব রাগ হলো, এত রাগ আমি শয়নে স্বপ্নে জাগরণে সেই ছেলেকে গালমন্দ করছি। তাকে ফোন করছি, ফোন তুলছে না। শেষ পর্যন্ত লম্বা লম্বা মেসেজ করা শুরু করলাম একদম, এইভাবে, তুই ভাই আমাকে কটা টাকা তুই কমিশন দিবি? এই টাকায় কি তোর সারা জীবন চলবে? আমি তো যা বুঝলাম 1 লাখ টাকা আমার নষ্ট হয়ে গেল। তুই কি করলি? তোর দেখবি তোর ভালো হবে না, তোর অমুক হবে না, এসব বলতাম তাকে মেসেজ। আমি জানি না সে ছেলেটি আমার মেসেজ পড়ে তার কি লাভ হয়েছিল বা লোকসান হয়েছিল, আমি জানি না। খুব কষ্ট হলো, আমি সবাইকে বললাম যে এরকম ইন্স্যুরেন্স পলিসি করতে গিয়ে এত টাকা আমার লোকসান হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। ভীষণ দুঃখে, কষ্টে, মানুষ চিনতে পারলাম না আমি। পেঁয়াজ কলি ভাজা আর কাঁচা লঙ্কা মিশিয়ে যদি ভেজে দেওয়া হয়, সেখানে আলাদা করে আমি কাঁচা লঙ্কাই চিনতে পারি না, আমি কি মানুষ চিনি? এই টাইপের জিনিসপত্র। আমি এটা বোকা, আমি একটা ভাল মানুষ এখানে। মানে আমাকে ঠকানো হয়ে গেছে, আমি ভীষণ কষ্টে আছি, আমার নিজেকে ভীষণ বোকা মনে হচ্ছে, আমি যন্ত্রণায় আছি। তারপর সময় চলে গেল। সময় কি করে, আমাদের যখন কোথাও কোনো টাটকা ক্ষত শরীরে হয়, তার উপর ধীরে ধীরে একটা লেয়ার পড়তে শুরু করে এবং সে ক্ষতটা শুকোতে থাকে, তাই তো? তো সেই সময় কি হয়, আজকে যে ঘটনাটা ঘটেছে তার স্মৃতি যতটা টাটকা, আজ থেকে কিছুদিন পরে যখন দূর থেকে সেইটার কথা আমি ভাববো, অতটা আমার জ্বালা যন্ত্রণা হবে না যতটা আমার এই সময় হচ্ছে। এই হচ্ছে ফ্যাক্ট। তো সেই সময় কি করলো, আমাকে হিল করে দিল, আমি মেনে নিলাম। শুরুতে আমি কেন চেঁচাচ্ছিলাম, আমি অ্যাকসেপ্ট করতে পারছিলাম না আমাকে কেউ এরকম মুভি বানাতে পারে, পরিষ্কার। তারপর যখন আমি যে নলেজ গুলো আজকে আপনাদেরকে শেয়ার করছি, সেই নলেজ নিয়ে কালচার করা শুরু করলাম, সেই নলেজ নিয়ে শিখতে শুরু করলাম, তখন আমি বুঝতে পারলাম যে একজন ছেলেটি যে আমাকে এরকম চরম ভাবে ঠকিয়েছে এবং আমাকে খুব যন্ত্রণা দিয়েছে এবং আমি খুব যন্ত্রণাটা পেয়েছি, মানে সে তার উদ্দেশ্য তার সফল হয়েছে। সে আমাকে পেন দিতে চেয়েছে এবং আমি পেনটা পেয়েছি। অ্যাকচুয়ালি ছেলেটি না, আমারই একটা পার্ট। ইয়েস, আই অ্যাম অলসো আ ম্যানিপুলেটিভ পার্সন। আমিও ঠকাই, প্রত্যেকের মধ্যে আছে ম্যানিপুলেটিভ পার্সন। আস্ক মি ওয়াই, হাউ? আমরা ম্যানিপুলেশন করি না? ছোটবেলায় কোনো অপার্ট করলে বাবা মা ডাকতেন, এদিকে আয়, সত্যি কথা বল, কিচ্ছু বল। তারপর কি হতো সত্যি কথা বলার পর? রাইট? ওকে। আপনারা এখানে যারা এই ওয়ার্কশপে এসেছেন, তারা ভীষণ ভালো মানুষ, তার কাউকে কখনো ঠকান না, ভাবতেই পারেন না ঠকানোর কথা। কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করি, যদি প্রশ্ন করি, যারা মেয়েরা আছেন, মাছের সব থেকে বড় টুকরোটা স্বামীর পাতেই তুলে দেব, সন্তানের পাতেই তুলে দেব, বলুন তো? কখনো ইচ্ছে করে না, আজকে আমার প্রিয় মাছ রান্না হয়েছে, আর যদি হতো, যদি এই পিসটা দুটো থাকতো তাহলে আমি একটা খেতাম, মনে হয় না?
সবাইকে দিয়ে ধুয়ে যখন কড়াইয়ে লেগে থাকা তরকারি, ইয়েস, ইয়েস, বাট ভেরি গুড, কড়াই যে তরকারির আহ যে গ্রেভিটা পুরো থাকে সেটার মধ্যে যখন ভাত দিয়ে খাচ্ছি, দারুণ হয়েছে, দারুণ রেঁধেছি। আর একটু থাকলে খেতাম। এই আমরা ঠকাই না নিজেদের। যে দাদারা রয়েছেন, যে পুরুষরা রয়েছেন, পুজোর সময় মেবি কিছু এক্সট্রা টাকা আমরা যে এখানে কাজ করি বা যা কিছু করি সেখান থেকে পাই, আমরা তো বোনাস পাই, সবার জন্য সবকিছু দিচ্ছি। বাড়ির যিনি মেন তাকেও দিচ্ছি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজের পরিবার পরিজন সবার জন্য সবকিছু কিনছি। প্রয়োজন ছিল নিজের এক জোড়া জুতো কেনার, সামনের মাসে হবে, করি না? করি। আর সেই যে নিজেকে ঠকানোটা, অ্যাকচুয়ালি আমরা অন্য ইমোশন দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করি। থাক, আমার বাচ্চাই তো খেলো, আমার স্বামীই তো খেলেন, যোগান ছোট ছিল, তাই আমি নিজেকে কার্টুন করলাম, করে আমার জিনিসটা আমি তাকে দিলাম, ত্যাগেই আনন্দ। বিলিভ মি মাই স্টুডেন্টস, মাই ফ্রেন্ডস, ত্যাগে আনন্দ কখন হয় জানেন? সকালবেলা যখন শান্তিনিকেতন, বাড়ির যে অংশটা শান্তিনিকেতন, সেখানে গিয়ে পেটটা পুরো ফাঁকা করে আসেন, সেই ত্যাগেই আনন্দ। সত্যি কথা বলতে কি, আর আরেকটা ত্যাগ, যে শ্বাসটা ফেলে দেন, ছাড়েন, ওই ত্যাগেই আনন্দ। আদারওয়াইজ ত্যাগে আনন্দ নেই। দিনের পর দিন যে ত্যাগ আমরা করি আর তাতে মনে করি আনন্দ আছে, ওটা অ্যাকচুয়ালি ম্যানিপুলেশন, নিজের সাথে নিজেকে ঠকানো। যেদিন এটা অ্যাকসেপ্ট করবেন, সেদিন যখন দেখবেন কেউ আপনাকে ঠকাচ্ছে বা ঠকিয়েছে, রাগ হবে, মনে মনে বলবেন থ্যাংক ইউ, আমার ভিতরের এই পার্ট যেটা ডিজার্ভ ছিল, যাকে আমি জিততে পারিনি, তাকে তুমি আমার কাছে এনে দিলে, মনে করিয়ে দিলে, পিকচার আমি বাকি হ্যাঁ দোস্ত, চলো অ্যাকসেপ্ট করবো, করবো। এবং মজার কথা কি জানেন? গ্যারেন্টি, যেদিন আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন না, পৃথিবীতে এমন কোন মানুষের সংস্পর্শে আপনি আসবেন না যে আপনাকে ঠকাবে। থ্যাংক ইউ রামকৃষ্ণ বাবু, আসবেন। আমাদের ইউনিভার্স বড্ড সুন্দর একটা টিচার, বড্ড সুন্দর। অনেকে বলেন যারা ভালো মানুষ তাদের জীবনে কষ্ট বেশি। লাস্টের কথাটা আর একবার একটু রিপিট করবেন না? কোন কথাটা স্যার? আমি বলেছি যেদিন আপনি, আপনাকে কেউ ঠকালো বা মেবি আগে ঠকিয়ে ফেলেছি, সেই ইমোশনটা ভাবলেই আপনার কষ্ট হচ্ছে, পার্টিকুলারলি ওই মানুষটার কথা ভেবে বলুন, আই এম অলসো চিটার, আমিও লোক ঠকাই, মেবি লোক বলতে কি আমি নিজেকে ঠকাই, আমিও ঠকাই, এবং আমার এই পার্টটাকে, আমার এই অংশটাকে আমি গ্রহণ করছি। যখনই আপনার নিজেকে এই গ্রহণ করাটা হয়ে যাবে, তাই যখনই গ্রহণ করাটা হয়ে যাবে, আর কেউ আপনাকে ঠকাবে না। মজাটা এখানে। ওকে, মনে করুন কালকে
আমি একটা কথা বলেছিলাম যে খুব ডমিনেটিং কোনো পার্সোনালিটির সঙ্গে আপনাদের ওঠা বসা করতে হচ্ছে। মেবি বিবাহ সূত্রে এমন একটি শাশুড়ি পেয়েছেন যিনি সারাক্ষণ একেবারে অদৃশ্য একটা ছুরি নিয়ে এইটা হচ্ছে না, এই কি নিরামিষ আমিষ কেন ঠেকিয়ে ফেলেছো, এইটা তুমি করো, আমাদের বাড়িতে এরকম হয় না, তুমি কি কিছুই জানো না, তুমি কিছুই শেখোনি। কন্টিনিউয়াস একটা যেন দাবানোর একটা জায়গা, আমার কথায় চলতে হবে। সারাক্ষণ টিকিস 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 যদি আমি আমার বাড়ির কাজের লোকের পেছনে পড়ি, সে তো আমায় দুদিনে ছেড়ে দিয়ে চলে যাবে। আমি বউ বলে আমাকে এইভাবে সারাক্ষণ হিমিলিয়েট করা হবে আমাকে? ব্যাপক রাগ, হট ভীষণ। বা এমন কোন কর্মজগতে গেছি যেখানে একটা ডমিনেটিং বস, বস মানে তো ডমিনেটিং হবে, তিনি ভয় পেয়ে পড়বেন, কাজটা যাতে করা হয় সেখানে কোনো শিথিলতা না আসে, তার জন্য উনি তার সমস্ত রকম অ্যাক্টিভিটিকে সেইভাবেই দেখাবেন যাতে করে, কেন বল, কেন বলো তো ইকো হচ্ছে, এখানে তো কিছু হওয়ার নেই, ইকো হচ্ছে আমার ভয়েস, সবার হচ্ছে না। স্যার আপনার মনে হচ্ছে কিছু নেটওয়ার্ক চ্যালেঞ্জ রয়েছে, একটু দেখুন। তো আহ খুব ডমিনেটিং বস, যাই করেন তার মুখে আর সন্তুষ্টি আসে না। রাগ হয়, রেজিস্ট্যান্স আসে, এবং ওই মানুষটাকে ভেতরে ভেতরে আমরা ঘৃণা করি। আপনার ভেতরে একটা পার্ট আছে যে চায় কন্ট্রোল করতে, যাকে আপনি অ্যাকসেপ্ট করছেন না। সবটা দরকার জীবনে। যে মানুষ আমাদের নেগেটিভ ইমোশন ট্রিগার করে, কথাটা লিখে রাখবেন যদি প্রয়োজন হয়, মানুষ নেগেটিভ ইমোশন ট্রিগার করে দেয়, তারা আমাদের ওপরে সেই ইমোশন গুলো ছুড়ে দেয় না। আমার ভেতরে আছে, শুধু ট্রিগার করে দেয়। ইমোশন আমার, সেই ইমোশনটাকে যদি আমি অ্যাকসেপ্ট করি, ডমিনেট হচ্ছে কেউ, সারাক্ষণ তদারত করার চেষ্টা করছে, স্বাধীনতা একেবারে হরণ করে নেওয়ার চেষ্টা চলছে, নিজের সত্তাকে একেবারে পুরো দুর্মুষ করে দেওয়া হচ্ছে। মানুষটার কথা ভাবুন, তার যে ইমোশনটা আছে, মানে তার ইমোশন না, আপনার ইমোশন যেটাকে সে ট্রিগার করে দিয়েছে, যেটা আপনার মধ্যে ঘৃণা হয়ে, রাগ হয়ে, দুঃখ হয়ে, মেবি নিজেকে কোনো কোনো সময় অপদার্থ মনে হয় যে ভাই আমি কিছুই তো জানি না। যা জানেন কি জানেন, আমি তো জানি। অ্যাকসেপ্ট করি, আমিও ডমিনেটিং, নিজেকে বলুন, ওকে ডমিনেট করে, আমিও ডমিনেট। এবং এই কথাটা বলার পর আবার ওই মানুষটার কথা ভাবো, দেখবেন আর ঘৃণা হচ্ছে না। এবং লিটারালি দেখবেন, যখনই তাকে দেখবেন তার ডমিনেটিং অ্যাটিটিউডটা দেখবেন, মুচকি এসে বলবেন আমিও ডমিনেট, আমি নিজেকে অ্যাকসেপ্ট করছি, আমি যেমনটা তেমনটাই। অদ্ভুত ভাবে দেখবেন সেই মানুষটার আচরণ বদলে যাচ্ছে, মানুষটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনাকে তাকে শেখাতে হবে না, ঝুড়ি কোদাল দিয়ে বোঝাতে হবে না।
এভাবে নয়, আমি আমার মতো করে চালাচ্ছি এবং সেই চালানোটা ভুল নয়। আর অসুবিধা হবে না। রাগ, খিটখিটেপনা। অনেক সময় কিছু কিছু মানুষকে আমরা দেখি যে মানুষগুলো ভীষণ খিটখিট 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 করতে থাকেন, রাগ করে ভীষণ অ্যানোয়িং, ভীষণ বিরক্তিকর। বিরক্তি একটা ফিলিং, একটা ইমোশন। এবং এত বিরক্তি, ব্যাপারটা কি জানো, বিরক্তিটা না কিরকম আর্সেনিক পয়জনের মতো স্লো পয়জন। একটা বিরক্তি, সেটা থেকে প্রচুর নেগেটিভ ফিলিং কিন্তু আমাদের তৈরি হয়। রাগ হবে, দুঃখ হবে, কিরকম একটা হেল্পলেসনেস নিজের মধ্যে তৈরি হবে। বিরক্তি মোটেই খুব একটা আহ নির্দোষ ফিলিং নয়। বলুন, আমার ভেতরে একটা পার্ট আছে যেটা বিরক্তিকর, আমি তাকে হেট করি। আমরা সব থেকে বড় কথা হচ্ছে, যে নেগেটিভ ফিলিং গুলো আমরা কোনো মানুষের সাথে জড়িয়ে সেই ফিলিং গুলোকে যখন নিজেরা অনুভব করছি, লিটারালি আমরা মনে করছি আমরা ওই মানুষটাকে ঘৃণা করছি, ওই মানুষটাকে অ্যাভয়েড করবার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমরা নিজেকেই অ্যাভয়েড করার চেষ্টা করছি। আর একটা কথা বলি, খুব আস্তে আস্তে করে বলছি, হ্যাঁ, কাউকে বলবেন না। পালাবার পথ নেই। সেই মানুষটার কাছে পালিয়ে যাবেন, নিজের থেকে কি করে পালাবেন? সম্ভব, সম্ভব তো নয়। আপনি যাবেন গঙ্গে, আপনার নিউরন যাবে সঙ্গে। আপনি আরব সাগরের নিচে কোনো সুড়ঙ্গ খুঁড়ে সেখানে লুকিয়ে থাকবেন, আপনার নিউরনও সেখানে থাকবে। আমরা সব জায়গা থেকে পালাতে পারি, নিজের থেকে পালাতে কি করে? Accept করুন, জাস্ট অ্যাকসেপ্ট করুন। আমি আজকে জাস্ট সকালবেলাকারই ঘটনা, আমাদের ওয়াল ক্লক, একটা ওয়াল ক্লক টিকিস টিকিস করে খালি এক জায়গায় কাঁটাটা ইয়ে হচ্ছে, মানে থেমে 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 গেছে। তো তাকে কিছুদিন আগে, জাস্ট 15-20 দিন আগে একটা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে। তারপরে সে কিছুদিন স্লো চললো। তারপরে আজ সকালবেলা উঠে দেখি তার কাজ শেষ, সে পদত্যাগ করলো। এখন খেপে টেপে গিয়ে আমি বললাম যে একটা নতুন ঘড়ি কিনে নিয়ে আসি। এবার ঘড়ি কিনতে গেছি, যে দোকানে গেছি সেখানে গিয়ে বললাম আমাকে একটা ভালো ঘড়ি দিন। তিনি অনেকগুলো ঘড়ি বার করলেন, আমি বুঝবো কি করে কোনটা ভালো মন্দ? দিয়ে দিলাম, এটার এই দাম, এটার এই দাম, এটার এই দাম, যেটা আপনার প্রয়োজন নিয়ে নেবেন। বললাম দাদা শুনুন, আমি ডিসাইড করতে পারছি না, আমার যে ওয়াল, দেওয়াল, তার রংটা হচ্ছে ক্রিম কালার, তো এবার সেটার সঙ্গে বেশ ভাল লাগবে এরকম একটা ঘড়ি আমাকে চুজ করে দিন। না 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 না, আমি কিছু বলতে বলতে পারবো না। হ্যাঁ, 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 নিয়ে যান। তখন এরকম খ্যাঁকা খ্যাঁকা করছেন ভদ্রলোক, লিটারালি। আমি ভাবলাম যে আমার ভেতরে কি খ্যাঁকানির ভাইব্রেশন রয়েছে এই মুহূর্তে? আমি ওখানে দাঁড়িয়ে কিন্তু ক্যালকুলেট করছি, আমি কি খ্যাঁক খ্যাঁক করছি? মানে আমার ভেতরে কিছু একটা আছে যেটা খুব ইরিটেট হয়ে যাচ্ছে, খ্যাঁক খ্যাঁক করছি। ওকে, আমি অ্যাকসেপ্ট করছি আমার ভিতরে যে খ্যাঁকানি রয়েছে, আছে তো বটেই। আমি তো খ্যাঁক খ্যাঁক করি, আমি অ্যাকসেপ্ট করছি এবং ভালোবাসি নিজেকে ঠিক আমি যেমন তেমন। ঘড়ি হলো একজন অন্য, ওনার সহায়ক, দোকানের বিরাট দোকান, তো তাকে হেল্পিং হ্যান্ড যে ছেলেটি সে চলে এলো। তাকে দেখে ভদ্রলোক বললেন, এত দেরি করিস, আমি সামলাতে পারি না। আচ্ছা, এই তাহলে কারণ, ঘাড়ে পড়েছে কাজের চাপ, ওই জন্য খেপে লাল হয়ে রয়েছে ভদ্রলোক একেবারে। ছেলেটি এলো, ছেলেটিকে আমি একই কথা বললাম যে দেখুন দাদা, দামটা ব্যাপার না, একটা ভালো জিনিস নিন, অসুবিধা হচ্ছে। উনি আমাকে বললেন, ম্যাম আপনি এই কোয়ালিটিটা নিয়ে যান, এটা 4টে কালার আছে, আপনার চোখে যেটা অ্যাট্রাক্টিভ মনে হচ্ছে আপনি নিতে পারেন, সবকটি আপনি তো বলছেন ক্রিম কালারের বল, সবকিছু নিতে। তো উনি আমাকে এটা বেছে করতে দিলেন। দেওয়ার পর
ঘড়ির দাম হচ্ছে 375 টাকা। তা ছেলেটি আমাকে বলেছে, ম্যাম 375 টাকা। আমি বললাম, আমাকে গোটা দিয়ে ব্যাটারি দিয়ে দেবেন? তখন আমার মনে হচ্ছে যদি আগের ঘড়িটাতে ব্যাটারি দিই, যদি ওটা চলে ঠিকঠাক, মেবি হতে পারে আমি যে ব্যাটারি নতুন বলে লাগিয়েছি সেটা পুরোনো ব্যাটারি হতে পারে, তাই হয়তো চললো না। তাই আমি দুটো ব্যাটারি দেবেন, সব ঠিক আছে। ভদ্রলোক বলছেন, 375 বলছিস কেন ম্যামকে? না না, এখানে তো এই দামটাই তো স্যার। না না, তুই 310 টাকা নিবি তো। ম্যাম আপনি 310 টাকা। আরে আচ্ছা, ঠিক আছে দাদা, কোনো ব্যাপার না। ব্যাটারি নিলাম। তারপরে আমার মনে পড়লো একটা নোট প্যাড, ছোট হয় না, একটা প্যাড টাইপের কোনো কিছু দরকারি জিনিস লিখে রাখি আমরা সবাই। তা আমার একটা পাতলা প্যাড, সেটার দাম হচ্ছে 12 টাকা দিলাম। প্যাডটা যখন খুললাম, মানে তুলছি, ওপর পাতায় লেখা রয়েছে ইমাজিন, বিলিভ অ্যান্ড অ্যাচিভ। আমি ওটা দেখলাম, বললাম থ্যাংক ইউ ইউনিভার্স। ভদ্রলোককে টাকা পয়সা মিটিয়ে ঘড়িটা সুন্দর করে উনি প্যাক করে দিলেন। আবার আসবেন না, হ্যাঁ? হুম, ভালো থাকবেন। লিটারেলি ওনার ওই খ্যাক 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 করা, অমুক করা, তুম করা, একদম পুরো অন্য একটা মানুষ। চোখের সামনে আমি দেখলাম ভদ্রলোক পুরো চেঞ্জ হয়ে গেল। তার মানে কি? আমাকে সকালবেলায় ঘড়িটা যে বন্ধ হয়ে গেছে, আমার খুব অসুবিধে হচ্ছে। আমার হয়টা কি, সব সময় হাতের ঘড়ি দেখে বা মোবাইল দেখে চলা যায় না। আর আমাকে না কিছু টাইম মেনটেন করতে হয়, স্যারের খাওয়া দাওয়া ইত্যাদি করতে, নানান কিছু আমাকে টাইম মেনটেন করে চলতে হয়। এবং আমি অন্যদিনের থেকে প্রায় 20-25 মিনিট স্লো চলছিলাম আজ সকাল থেকে, ঘড়িটা যেহেতু বন্ধ হয়ে গেছে। কারণ শুরুতেই আমি একবার দেখেছি, ওই সময় হিসেব করেই আমি চলছি। ওই ব্যাপারটা আমাকে ভেতরে ভেতরে খিটখিটে করে দিচ্ছে, বিরক্ত করে দিচ্ছে, মানে আমি কন্ট্রোল করতে পারিনি। ব্যাস, আমি ওই রিফ্লেকশন দেখে ফেললাম। এবার ওটা দেখে ওই ভদ্রলোকের প্রতি আমি যদি বিরক্ত হয়ে যেতাম, আমার তো শেষ পুরো সারাদিন। বোঝাতে পারছি? তাহলে প্রতিটা রিলেশন, সেই রিলেশন আপনার ক্লোজ মানুষ হোক, বা দূরের কেউ হোক, বা হঠাৎ চলার পথে কারোর সাথে দেখা হয়ে যাওয়া হোক, বা চলন্ত ট্রেনে হঠাৎ করে বন্ধুত্ব হোক, বা একটা সবজিও না, বা একটা ফেরিও না, যার সাথে আপনার যে সময় দেখা হচ্ছে, সে যে ভাবে আপনাকে কমিউনিকেট করছে, আসলে সে আপনাকে আয়না দেখাচ্ছে, যে আয়নাটা ইউনিভার্স আপনার কাছে পাঠিয়েছে, এটা বোঝার জন্য, মনিটর করার জন্য আপনার মধ্যে কিছু হচ্ছে। Just accept yourself. বোঝাতে পারলাম? ক্লিয়ার? অনেকে বলেন, মোস্ট অফ দ্য পিপল, বিয়ে করার উদ্দেশ্যটা একটা হ্যাপি ম্যারিড লাইফ, তাই তো? বুলশিট, একদমই না। বিয়ে করার উদ্দেশ্য এটাই, সামনে একটা আয়না থাকবে, আর আমার ভেতর কি আছে আমি সেইটা দেখবো। আমার যে গুণগুলো ভেতরে রয়েছে, তার উল্টো জিনিস আমি আমার পার্টনারের ভেতরে দেখবো। আমি রেগে যাব না, আমি অ্যাকসেপ্ট করবো যে ভাই আমার মধ্যে ওই জিনিসগুলো আছে। কি, আজকের পর থেকে আর কি পার্টনারের সাথে মতের অমিল হবে? হবে বন্ধুগণ? আমার মনে হয় হবে না। কারণ তিনি যে রিয়াকশনটা করছেন, তিনি যেটা দেখাচ্ছেন, সেই মুহূর্তে আমার ভিতর সেটাই চলছে। আমি বুঝতে পারি প্রকাশ কি।
ঠিক আছে প্রকাশটা কেমন? ঠিক আছে, আমরা আজকের পর থেকে যখনই কোনো নেগেটিভ মানুষকে দেখবো বলে মনে করছি, তার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো যে সে আমাকে হেল্প করছে আমার ভেতরের একটা সত্তা, যেটাকে এখনো আমি জয় করে উঠতে পারিনি। থ্যাংক ইউ স্যার। যেটা এখনো আমরা জিততে পারিনি, এই সত্তাটাকে জেতার, লিটারালি যখনই আমরা ওটাকে জয় করে ফেলবো, অ্যাকসেপ্ট করে ফেলবো নিজের মধ্যে, আর সেই মানুষটার আপনাকে শেখানোর প্রয়োজন পড়বে না। আমরা মনে করি আমরা যেটা চাইছি না সেটা নিয়ে যদি বেশি ভাবি, বেশি বলি, বেশি কমপ্লেন করি, সেটা আমাদের জীবনে আসবে না। ऐसा तो होने वाला है नहीं, এমনটা হবে না। আমি বিপদে পড়তে চাই না, আমি অফিসে দেরি করে পৌঁছতে চাই না, আমি চাই না আহ, আমার কাজের লোক আমায় করুক, আমি চাই না অসুস্থ হতে। খারাপ বাসার প্রতিও একটা ভালোবাসা তৈরি হয়। আপনার ফোকাস যেদিকে যাবে, আপনার এনার্জিও সেই দিকে ধাইবে। যেটা ভালোবাসছেন না আপনার সঙ্গে হচ্ছে, বারবার হচ্ছে, আপনি বারবার দেখছেন, ভেতরে ভেতরে একটা দেওয়াল তৈরি করার চেষ্টা করছেন, আমি চাই না, আমি চাই না, আমি চাই না, আই হেট দিস, আই হেট। সেটার ওপর আপনার প্রচন্ড বিরক্তি, যেটা কনভার্ট হয়ে যাচ্ছে রাগে, অসহায়তায়, কষ্টে, বারবার আসছে আপনার কাছে, বারবার আসছে, আপনি সরাতে পারছেন না। একদম না। যেটা চান, ভালো থাকিস বেটা, আর নিজেকে প্রিপেয়ার কর ভ্যালু অ্যাড করার জন্য। যেটা চান সেই দিকে ফোকাস। অনেক সময় দেখবেন পায়ের পাতায় বা পায়ের কোনো আঙুলে যখন আমাদের লেগে যায়, আমরা কি করি, সে আঙুলটাকে না সাবধানে রাখার চেষ্টা করি। ভিড়, বাসে উঠলাম, কেউ না মাখিয়ে দেয় বাবা পাটা, আঙুলটা, অবধারিত ভাবে সেটার উপর আপনাকে কেউ না কেউ চাপাবে। বাড়িতে চলতে গেলাম, কোথাও না লেগে যায়, তাকে আমি তুলে তুলে আলতো 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 করে চলছি, সেবাটা যেন কিরকম একটা আকর্ষণ, খাটের পায়ার সঙ্গে আকর্ষণ তার হচ্ছে, চেয়ারের পায়ার সঙ্গে আকর্ষণ তার হচ্ছে, কোথাও একটা পরিষ্কার ফাঁকা জমি, দেওয়ালে গিয়ে ধাক্কা খেলো, ওই আঙুলটাই ধাক্কা খেলো। হয় কিনা আমাকে বলুন, লিটারালি হতে থাকে। আমি তো তাকে সামলে রাখছি, ব্যথা না পাই, ব্যথা না পাই, কেন হচ্ছে?
একদম স্যার, এটাই। কোথায় পালাবো? আমরা অন্য মানুষের কাছ থেকে পালাতে পারি, সিচুয়েশনের কাছ থেকে পালাতে পারি, মেবি দেশ থেকে পালাতে পারি। আমার গরম কাল ভালো লাগছে না, আমি গিয়ে আহ উত্তরাখণ্ডের পাহাড়ের উপর গিয়ে বসে থাকতে পারি। নিজের কাছ থেকে কোথায় পালাবো? নিজের কাছ থেকে মুক্তি নেই, নিজের কাছ থেকে পালানোর পথ নেই। আর একটা কথা বলি, একটা ওয়ার্ল্ড থাকে, একটা পৃথিবী আছে, যেটাকে বলা হয় কোয়ান্টাম ওয়ার্ল্ড, কোয়ান্টাম রিয়ালিটি। কোয়ান্টাম মানে সূক্ষ্ম জগৎ। সূক্ষ্ম জগৎ মানে যেটা আমাদের সচেতনতায় ধরা পড়ছে না, কিন্তু সেই জগৎটার অস্তিত্ব রয়েছে। আর সেই জগৎটাকে লিটারালি আমরা নিজেরা ক্রিয়েট করছি। আমার মেয়ে বা আমার ছেলে পরীক্ষা দেবে, পাশ করবে তো। যদি পাশ না করে, তাহলে তো অন্য জায়গায় চান্স পাবে না। ওর ভবিষ্যৎটা একেবারে রসাতলে চলে যাবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আমি নিতে পারছি না, আমার মধ্যে অ্যাংজাইটি চলে আসছে, বারবার তাকে বলে বলে আমি ক্লান্ত। আমি মানে ভাবতে চাইছি না, ভাবছি পরীক্ষার হলে ছেলে বসে বসে পেনটাকে চিবোচ্ছে, এদিক ওদিক জুলজুল করে দেখছে, সে কিছু পাচ্ছে না তো। আর আমি তো জানি সে পড়েনি। রেজাল্ট এসছে, গোছা গোছা রসগোল্লা নিয়ে এসছে। সেসব সিনারিও ভেবে আমি একদম মানে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, ভীষণ শুরু হয়ে যাচ্ছে। আমি ক্রিয়েট করছি একটা কোয়ান্টাম রিয়ালিটি। আর আমরা এতটা পাওয়ারফুল, সেই কোয়ান্টাম রিয়ালিটি, সূক্ষ্ম বাস্তবতা, যেটা আমি আজকে টাচ করছি না, পরিস্থিতিটা দেখছি না, সেটাই বাস্তব হয়ে আমার সামনে আসবে। আসেও তাই। তাহলে আমি কি করবো? তাহলে কি করবো আমি? কি চাইছেন? বাচ্চাটা সুন্দর নাম্বার পেয়ে পাশ করুক, এক মুখ হাসি এনে বলুক, মা, তো বাবা, তুমি তো বলেছিলে আমার ভালো রেজাল্ট হবে, এটা পেরেছি। বাহ, ওই পরীক্ষা দিয়ে পাশ করে সে পরের যে স্টেপটা তার পাওয়ার ছিল, মেবি কোনো জায়গায় তার ভর্তি হওয়ার ছিল, মেবি কোনো একটা বিশেষ কোর্স তার পড়া শুরু হওয়ার কথা ছিল, সে অলরেডি পড়ছে। সেটা কোয়ান্টাম রিয়ালিটি ক্রিয়েট করুন, পজিটিভ, ওটাই টাচ করতে পারবেন। আমরা প্রত্যেকে এক একটা সিস্টেম, এক একটা ইউনিভার্স, অসীম ক্ষমতা আমাদের। নিজের প্রত্যেকটা ডিজম পার্ট। এবার তাহলে আমরা এক্সারসাইজে চলে যাবো। এবার কি করতে হবে সবার কাছে?